চিরঞ্জিত একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই প্রত্যেক প্রাইমারি ও আপার প্রাইমারি টেট প্রার্থীকে। আশা করছি সবাই ভালো আছো এবং টেটের জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার তোমাদের সঙ্গে আছি, যাতে তোমরা খুব সহজে বিষয়বস্তু বুঝে সফলতার সহিত বেশি স্কোর করে টেট কোয়ালিফাই করতে পারো। এবং সেক্ষেত্রে আমি আন্তরিকভাবে চেষ্টা করব তোমাদের বিষয়বস্তু যতটা সম্ভব সহজ করে বুঝিয়ে দেওয়া, এবং আশা করছি যে এই ক্লাস তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে এবং খুব উপকারে আসবে। যদি আজকের এই ক্লাসটির ভিডিও তোমাদের ভালো লেগে থাকে এবং উপকারে আসে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তী আপলোডের ভিডিওর নোটিফিকেশান সহজেই তোমরা পেয়ে যাও। কারক বিভক্তি অনুসর্গে চলে যাই। কারক বিভক্তি অনুসর্গ লাইন তুলে প্রশ্ন দিয়ে দিতে পারে কোন কারকের কোন বিভক্তি, বা কারক নির্ণয় করো, বাস এইটুকু বলে দেবে, আন্ডারলাইন করে দিয়ে বলবে কারক নির্ণয় করো, কোন কারক কোন বিভক্তি দেবে না, কারক নির্ণয় করুন। ঠিক, দেখো কারক মূলত বাক্যে তো আমাদের একটা ক্রিয়া থাকবে, আবার এরকমও বাক্য হয় যেটাতে ক্রিয়া উহ্য থাকে। ঠিক, যেমন আমি যদি বলি যে রাম ভালো ছেলে, রাম ভালো ছেলে বাক্যটা যখন বলছি তখন কিন্তু ক্রিয়াটা উহ্য। ক্রিয়াটা কি না, রাম হয় ভালো ছেলে, হয়টা উহ্য আছে। তো বাক্যে অবস্থিত ক্রিয়ার সঙ্গে সেই ক্রিয়াটা প্রত্যক্ষভাবে থাকতে পারে কিংবা উহ্যও থাকতে পারে, তার সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। তাহলে বাক্যের অন্তর্গত ক্রিয়া সেটা উহ্য হতে পারে কিংবা প্রত্যক্ষও হতে পারে, তার সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ক। ঠিক, বিভক্তি কাকে বলে? যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে পদ গঠন করে, এটা আমরা আগেও আলোচনা করেছি। যেখানে দেখতে পাচ্ছি কোনো বিভক্তি নেই, তার মানে কি সেটা শূন্য বিভক্তি, কিন্তু শূন্য বিভক্তি বলে কিছু হয় না, আমরা লিখি শূন্য বিভক্তি, ওটা আসলে অবিভক্তি। তাহলে এটা মাথায় রাখতে হবে যে সবসময় শব্দ বা ধাতুর পরে বিভক্তি যুক্ত হয় এবং সেটা যুক্ত হয়ে পদ গঠন করে, এবং সেই পদটাই বাক্যে স্থান পায়। শব্দ কিন্তু বাক্যে স্থান পায় না, শব্দ আগে পদে পরিণত হবে কিংবা ধাতু আগে পদে পরিণত হবে, তারপরে সেটা বাক্যে স্থান লাভের যোগ্যতা অর্জন করে। এই টার্মটা একবারে পারফেক্ট টার্ম, যে যোগ্যতা অর্জন করে। শব্দের বাক্যে বসার কোনো যোগ্যতা নেই, ধাতুরও কোনো যোগ্যতা নেই, যেই মাত্র বিভক্তি যুক্ত হলো সেই মাত্র পদ গঠিত হলো, পদটা যোগ্যতা অর্জন করলো বাক্যে বসার জন্য। ঠিক, বাংলায় বিভক্তি 5টা আছে, এ কে রে তে র। এবারে এটা কোনো সময় অন্তস্থ হিসাবে হয়, আবার তেটা এতে হয়, আবার রটা কখনো এর হয়। কারক নির্ণয়ের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রেখে দেবে যে মাত্র 5টা বিভক্তি আছে, কি এ কে রে তে আর র। এবারে কি কোনো সময় কি হয়, ধরো আমায় দাও, কথাটা বললাম আমায় দাও, আমায়, দেখো উচ্চারণটা তোমরা নিজেরা যদি একটু স্পষ্ট করে করার চেষ্টা করো তাহলে দেখবে আমায় কথাটা যখন বলছি অন্তস্থটা না খানিকটা এর টানে উচ্চারিত হয়। দেখো আমায়, আমায়, এরকম টাইপের উচ্চারণটা হয়, তো সেখানে অন্তস্থ বিভক্তি হয়ে গেল। আবার তের ক্ষেত্রেও এরকম দেখবে, পূর্বের যেখানে তে বিভক্তি যুক্ত হচ্ছে তার পূর্বের যে বর্ণটা সেটাতে একার যুক্ত হয়ে যাচ্ছে। ধরো গ্রামেতে, গ্রামেতে, তখন কি হচ্ছে কিন্তু এতে বিভক্তি, কারণ মূল পদটা কি গ্রাম, তার সঙ্গে এতে বিভক্তি যুক্ত হয়ে যাচ্ছে। আসলে তে, কিন্তু তের প্রভাবে একটা একার বা এ ধ্বনিটা চলে আসছে, পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। রয়ের ক্ষেত্রেও তাই, যেমন ধরো আমার, র বিভক্তি হলো, কিন্তু যখনই আমি বলবো মায়ের, আমার মায়ের নাম এই, আমারের ক্ষেত্রে হয়ে গেল র। আবার মায়ের ক্ষেত্রে কি হলো, মায়ের ক্ষেত্রে অন্তঃস্থ একার র হচ্ছে, কিন্তু তাহলে ওখানে যে অন্তঃস্থ একারটা সেটা কিন্তু এ বলছি আর শেষের রটাকে র বলছি। বুঝতে পারলে বিষয়টা? এইটা মাথায় রেখে দেবে, এর বাইরে কোনো বিভক্তি হবে না, এর বাইরে যেটা হবে সেটা কি হবে না, অনুসর্গ হবে।
সেটা আবার কি, সেটাও এক ধরনের পদ বা পদবন্ধ, যাই বলো না। এই 5টা বিভক্তি ছাড়া যেটা কিছুক্ষণ আগে বললাম আরেকটা বিভক্তি আছে, সেটা হচ্ছে শূন্য বিভক্তি, যেটাকে অবিভক্তি বলা হয়। কিন্তু অবিভক্তিটা আমরা কারকের ক্ষেত্রে লিখি না, কারকের ক্ষেত্রে আমরা লিখি শূন্য বিভক্তি। আমি সেখানে গেছিলাম, আমিতে কি বিভক্তি যুক্ত আছে? আমিটাই মূল পদ, সেখানে শূন্য বিভক্তি যুক্ত আছে, অর্থাৎ আমিতে অবিভক্তি যুক্ত আছে, কিন্তু সেটা আমরা বলবো না। তাহলে বাংলায় আমরা 5টা বিভক্তি পাচ্ছি, তাছাড়া আরেকটা যেটার কোনো শূন্য বিভক্তি মানে, শূন্য মানে কি, কিছুই নেই, শূন্য ফাঁকা, কিন্তু সেটা অবিভক্তি। আচ্ছা, উপরিউক্ত 5টি বিভক্তি ছাড়া যে কোনো পদে অবিভক্তি যুক্ত থাকে, মানে শূন্য বিভক্তি যুক্ত থাকে, এটা মাথায় রাখতে হবে। অবিভক্তি যোগ করলে মূল শব্দের কোনো পরিবর্তন হয় না। এই ক্রাইটেরিয়াগুলো আমি কেন বিশেষভাবে উল্লেখ করে দিয়েছি, বিষয়টা যাতে মাথায় গেঁথে যায় ভালোভাবে। অবিভক্তি যখন আমরা যোগ করছি তখন কি হচ্ছে, মূল শব্দের কোনো পরিবর্তন হয় না। আমি, কোন, পরিবর্তন, যোগ, করলে, করলেতে কিন্তু এ বিভক্তি যুক্ত হয়ে যাচ্ছে। বিভক্তি, এতেও কিন্তু শূন্য বিভক্তি, পরিবর্তন শূন্য বিভক্তি, হয় শূন্য বিভক্তি। ঠিক আছে, সুতরাং সংখ্যাগত দিক থেকে বাংলায় বিভক্তি চিহ্নের বড্ড অভাব। আচ্ছা, প্রথম পন্থা হিসাবে তাই শূন্য বিভক্তির আবির্ভাব। আর দ্বিতীয় পন্থা হিসাবে, যেহেতু প্রথম পন্থা হিসাবে কি মানে ওগুলোর বাইরে যেহেতু আর সেরকম কোনো বিভক্তি দেখা যায় না, তাই প্রথম পন্থা হিসাবে শূন্য বিভক্তিটাকে আমরা গ্রহণ করে নিয়েছি। যখন আমরা বলছি যে দ্বিতীয়, এখানে দেখছি যে এ, কে, রে, তে, র এর মধ্যে কোনোটাই আসছে না, অর্থাৎ এখানে শূন্য বিভক্তি। পন্থা একই ব্যাপার, ঠিক আছে, আবির্ভাব একই ব্যাপার, কিন্তু প্রথম পন্থা হিসাবে আমরা শূন্য বিভক্তি পাচ্ছি। আর দ্বিতীয় পন্থা হিসাবে কি পেলাম, কিছুক্ষণ আগে যেটা বললাম, যে এগুলোর বাইরে যদি কিছু দেখা যায় যুক্ত আছে, সেটাকে আমরা বলবো অনুসর্গ। গতদিন বলেছি, তোমরাই বলেছিলে যে অনুসর্গটা পদের পরে বসে, উপসর্গটা পদের সামনে বসে। আচ্ছা, অনুসর্গটা একটু এবার জেনে নিই। মূলত অব্যয় বিশেষ্য বা যে সকল অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে অবস্থান করে এবং শব্দ বিভক্তির কাজ করে, মাথায় রাখতে হবে অনুসর্গটা মূলত অব্যয়, সেটা বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে অবস্থান করবে এবং সেটা শব্দ বিভক্তির কাজ করে। অনুসর্গকে পরসর্গ বা কর্ম প্রবচনীয় নামেও পরিচিত, মানে বলা হয়। এটা আমাদের এসএসসিতে প্রশ্ন এসেছিল 2016-তে, যে কর্ম প্রবচনীয় অপর নাম কি। ঠিক আছে, তখন আমরা এত খুঁটিয়ে পড়িনি যে কর্ম প্রবচনীয় আবার কি রে বাবা, কোনোদিন তো শুনিনি, পরসর্গ শুনেছি, কিন্তু যখন খুঁটিয়ে বামনদেব পড়লাম দেখলাম ওখানে হাইলাইট করে দেওয়া আছে যে অনুসর্গের অপর নাম হচ্ছে কর্ম প্রবচনীয়। এবারে বলা হচ্ছে অনুসর্গ সাধারণত শব্দের পরে স্থান পেলেও কখনো কখনো ছন্দের খাতিরে আগে স্থান লাভ করে, তার কিংবা গদ্য রচনা বিশেষ্য বা সর্বনামের উপর জোর দেওয়ার জন্য। গদ্য রচনায়, কথাটা হবে গদ্য রচনায় বিশেষ্য বা সর্বনামের উপর জোর দেওয়ার জন্য। কি রকম? বিনা পরিশ্রমে কাজ সফল হয় না। আমাদের মূল কথাটা হচ্ছে পরিশ্রম ছাড়া কাজ সফল হয় না, এটা হচ্ছে মূল কথা। তাহলে আমরা বলতে পারি পরিশ্রম বিনা কাজ সফল হয় না। ঠিক, এবারে যখন পরিশ্রম ছাড়া, এই বিষয়টার উপর আমরা জোর দিচ্ছি, কাজটা সফল হয় না কেন না, পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া। এই পরিশ্রমের উপরে জোরটা দেওয়ার জন্য, সেটা না কিংবা হ্যাঁ তার উপর জোর দেওয়ার জন্য, এখানে না, পরিশ্রম ছাড়া যেহেতু না, তার উপর জোর দেওয়ার জন্য আমরা প্রথমে বিনা পরিশ্রমে কোনো কাজ সফল হয় না। কেন অনুসর্গের এই বিষয়টা এত ডিটেল করে দিলাম, তারও কারণ হচ্ছে, ধরো কোনো গদ্যাংশে এই লাইনটাই আছে, লাইনটা দিয়ে বললো বিনা কিসের উদাহরণ, বিনা কিসের উদাহরণ। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু রেসপন্স করো সবাই। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে ওকে, এবারে
এই বাক্যটা দেওয়ার কারণটা হচ্ছে যে ধরো কোনো পদ্যাংশে এই বিনা টার্ম দিয়ে কিছু একটা আছে, তখন ফটাক মানে চটজলদি আমরা কি বলবো, ও এটা তো আগে বসেছে, অর্থাৎ উপসর্গের উদাহরণ। কিন্তু এখানে আমাদের বুদ্ধিটা এভাবেই খাটিয়ে নিতে হবে, আমাদের অর্থটা আগে বুঝতে হবে। আমরা সবসময় বলেছি যে অর্থের উপর আমাদের জোর দিতে হবে। তাহলে এখানে যদি অর্থের উপর আমরা জোর দিই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে পরিশ্রম ছাড়া কোনো কাজ সফল হয় না। কিন্তু ওইটার উপর জোর দেওয়ার জন্য, পরিশ্রম বিষয়টার উপর জোর দেওয়ার জন্য বিনাটা প্রথমে বসেছে, অর্থাৎ এটা হচ্ছে অনুসর্গ। এটা গদ্যের ক্ষেত্রে। আচ্ছা, এখানে কি কি মনে রাখতে হবে? এগুলো মনে রাখতে হবে মানে শুধু জাস্ট নিজের নলেজের জন্য। শব্দ বিভক্তির কোনো অর্থ নেই, কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে। অনুসর্গ কি পেলাম আমরা? বিনা পেলাম। তাহলে বিনাতে কি হলো? এটা না অর্থ বোঝাচ্ছে, কিন্তু শব্দ বিভক্তির কোনো অর্থ নেই। শব্দ বিভক্তির আলাদা করে কোনো প্রয়োগ নেই, অর্থাৎ কি সেটা মানে যুক্তভাবে বসবে, সেটা যুক্তভাবে বসবে। কিন্তু অনুসর্গের পৃথক প্রয়োগ, দেখো পৃথক প্রয়োগ আছে। পরিশ্রম ছাড়াও যখন লিখবো তখনও ছাড়াটা আলাদাভাবে লিখবো, বিনাটাও আলাদাভাবে লেখা আছে। শব্দ বিভক্তি শব্দের শেষে যুক্তভাবে বসে, কিন্তু অনুসর্গ পরিস্থিতি অনুযায়ী কখনো পরে কখনো পূর্বে পৃথকভাবে বসে। শব্দের শেষে সেটা যুক্তভাবে বসছে, এটা পৃথকভাবে বসবে, কখনো পরে কখনো আগে, সেটা পরিস্থিতি অনুযায়ী। পরিস্থিতি কি? কবিতায় ছন্দের খাতিরে, এবং গদ্যের ক্ষেত্রে কি হয়? কোনো বিষয়ের উপর জোর দেওয়ার ক্ষেত্রে। দুটো ক্রাইটেরিয়া বলে দিলাম। আচ্ছা, এবারে চলে আসি আমরা কারকের শ্রেণী বিভাগে। কারক প্রধানত 6 ভাগে ভাগ করা যায়, আমরা জানি। কর্তৃকারক, কর্মকারক, করণ, সম্প্রদান, অপাদান ও অধিকরণ। ঠিক। বাংলা কারক নির্ণয়ের ক্ষেত্রে মূলত অর্থটাকে বুঝতে হবে আগে, যে অনেক জায়গায় এরকম টুইস্ট থাকবে, অপাদান হবে না অধিকরণ হবে, করণ হবে নাকি অপাদান হবে। এই জায়গাগুলোতে মানে ইয়েটা তৈরি হয়, আমাদের কনফিউশনটা তৈরি হয়। সেটা যখন আমি উদাহরণগুলো দেবো তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। অর্থটা যতক্ষণ না বুঝতে পারবে বাক্যে, ততক্ষণ কিন্তু কারক নির্ণয় করা খুবই কঠিন। অর্থই কারকের মূল ভিত, ওই জন্য লিখলাম। আচ্ছা, এবারে কর্তৃকারকে চলে আসি। কর্তৃকারক সবসময় একটা কথা বলে দিই আমি, যে টার্ম আছে সেই টার্মের অর্থটা আমাদেরকে বুঝে নিতে হবে। কর্তৃকারক মানে এখানে কর্তার কথা বলা হবে। যে বা যারা নিজেই কোনো কাজ সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে, জানি আমরা এটা। নেক্সট কি? কর্তৃকারক হলো বাক্যের উদ্দেশ্য, সবাই জানি। রাম ভালো ছেলে, রাম উদ্দেশ্য, ভালো ছেলে বিধেয়। আমি প্রতিদিন স্কুলে যাই, আমিটা হচ্ছে উদ্দেশ্য, প্রতিদিন স্কুলে যাই বিধেয়। তাহলে কর্তৃকারক মানেই বাক্যের উদ্দেশ্য, কর্তা মানেই উদ্দেশ্য। আমরা অনলাইনে ক্লাস করি, আমরাটা হচ্ছে উদ্দেশ্য, কর্তা, অনলাইনে ক্লাস করি, বিধেয়। সাধারণত কে বা কি দিয়ে প্রশ্ন করলে আমরা কর্তৃকারক পাই? আমরা সাধারণভাবে প্রথমে জেনে এসেছি কে দিয়ে প্রশ্ন করলে জেনারেলি আমরা পাই, কিন্তু না, কি দিয়ে প্রশ্ন করলেও পাই। কে হলে সেটা হবে মনুষ্যবাচক, কি দিয়ে প্রশ্ন করলে সেটা অন্য কোনো প্রাণী বা বস্তুবাচকও হতে পারে, মাথায় রাখবে। ব্যক্তিবাচক হলে কে, ব্যক্তি ছাড়া অন্যান্য হলে কি, সেটা বস্তু হতে পারে কিংবা অন্য প্রাণী হতে পারে। কে করছে, কি হচ্ছে, মাথায় রাখবে এটা। মানে কোনো কাজ হচ্ছে, সেটার ক্ষেত্রে কি হচ্ছে আর কি। আচ্ছা, এবারে আমাদের একটু জেনে নিতে হবে এখানে বিষয়গুলো। উহ্যকর্তা কি? উপরওয়ালার লীলা খেলা বুঝি না। কে বুঝে না? উত্তর দাও। উপরওয়ালার লীলা খেলা বুঝি না, কে বুঝে না? মানুষ বোঝে না বা আমি বুঝি না। তাহলে আমি কিন্তু এখানে উহ্য, এটা হচ্ছে উহ্যকর্তার উদাহরণ। এখানে কিন্তু কর্তা নেই। উপরওয়ালার লীলা খেলা আমি বুঝি না, এটাই হচ্ছে মূল বক্তব্য। বহু ক্রিয়ার এক কর্তা, এগুলো কিন্তু অপশানে দিলেও দিতে পারে, তাই আমি এগুলো পয়েন্ট আউট করে দিয়েছি। বহু ক্রিয়ার এক কর্তা। আমি প্রথমে থিওরি পড়বো, পরে মক টেস্ট দেবো। দেখো, থিওরি পড়বো একটা ক্রিয়া, মক টেস্ট দেবো সেটা একটা ক্রিয়া, দেবোটা একটা ক্রিয়া। তাহলে এর কিন্তু কর্তা একটাই, সেটা কি? আমরা।
আমরা প্রথমে থিওরি পড়বো, পরে মক টেস্ট দেবো। আমরাটা তাহলে কি হলো, বহু ক্রিয়া, এখানে দুটো ক্রিয়া আছে, তার একটা কর্তা হলো। এক ক্রিয়ার বহু কর্তা, আমি তুমিও সে সবাই মিলে মেলা দেখতে যাব, তাহলে এখানে কি হলো, একটা ক্রিয়া। দেখতে যাব, দেখতে যাবোটা ক্রিয়া, ঠিক। আর বহু কর্তা মানে কি, আমি তুমি এবং সে। সমধাতুজ কর্তা এগুলো কিন্তু দেয়। সমধাতুজ কর্তা কি, সংজ্ঞাটা মনে রাখা বা বোঝাটা একটু হয়তো মনে হবে যে মানে প্রথমটা খটোমটো লাগবে, কিন্তু উদাহরণটা দিলে সেটা ক্লিয়ার হবে। বলছে অকর্মক ক্রিয়া যে ধাতু থেকে পাওয়া যায়। অকর্মক ক্রিয়া মানে কি, যে ক্রিয়ার কোনো কর্ম থাকে, যে ধাতু থেকে পাওয়া যায়, সেই ধাতু থেকে যদি কোনো বিশেষ্য সেই ক্রিয়ার কর্তা হয়, সেই ধাতু থেকে কোনো বিশেষ্য যদি সেই ক্রিয়ার কর্তা হয়, তাকে তখন সমধাতুজ কর্তা বা স্বগোত্র কর্তা বলে। উদাহরণ দেখি, পাপের ফল ঠিক ফলে, তাহলে ফলাটা কিন্তু কি, ফলাটা কিন্তু ক্রিয়া। প্রথমে কি বলেছি, অকর্মক ক্রিয়া যে ধাতু থেকে পাওয়া যায়, এখানে ফলাটাতে কি কোনো কর্ম আছে, কোনো কর্ম কিন্তু নেই। পাপের ফল ফলে, পাপের ফলটা কিন্তু এখানে কর্তা হিসেবে কাজ করছে, এখানে কিন্তু কর্ম নেই। তাহলে সেই ধাতু থেকে কোনো বিশেষ্য যদি সেই ক্রিয়ার কর্তা হয়, তাহলে এই যে ফল, কি ফলে না ফল ফলে। তাহলে দেখো সেই ফলা থেকে, ফলা ধাতুটা যেখান থেকে আসছে, সেই ধাতু থেকে বিশেষ্য গঠন কি হলো, ফল। ফল ফলে কর্তা হলো, তাহলে সেই ধাতুটাকে বলা হয় সমধাতুজ কর্তা। বিষয়টা বুঝতে পারলে কি, আরেকটা উদাহরণ দিই। আজকাল তোর বড্ড বাড় বেড়েছে, বাড়টা কিন্তু ধাতু, বাড়া অর্থে, বাড়টা ধাতু বাড়া অর্থে। তাহলে সেই বাড় ধাতু থেকেই কিন্তু কি হচ্ছে, বিশেষ্য গঠন হচ্ছে বাড়। কি বেড়েছে, বাড় বেড়েছে, বাড়টা তাহলে সমধাতুজ কর্তা বা স্বগোত্র কর্তা। বুঝতে পারলে? অর্থাৎ বাক্যের মধ্যে খেয়াল রাখবে যে দুটো সমধর্মী পদ থাকবে, যেমন ফল ফলে, বাড় বেড়েছে, এইরকম যদি হয়, তখন যদি প্রথমটাতে হাইলাইট করা থাকে, অবশ্যই সেটা সমধাতুজ কর্তা। এইটা হচ্ছে মনে রাখার সব থেকে বড় বিষয়। কারণ অকর্মক ক্রিয়া যে ধাতু থেকে পাওয়া যায়, সেই ধাতু থেকে যদি কোনো বিশেষ্য সেই ক্রিয়ার কর্তা হয়, ওই এই যে বাক্যাংশটা, এটা মনে রাখার আমার মনে হয় প্রয়োজন নেই, আমি বোঝানোর জন্য এটা দিয়েছি। সবসময় মাথায় রাখবে বাক্যের মধ্যে দুটো একই সমগোত্রীয় পদ থাকবে, একটা বিশেষ্য হিসাবে ব্যবহৃত হবে, একটা ক্রিয়া হিসাবে ব্যবহৃত হবে। ফল ফললো, বাড় বাড়লো। ক্লিয়ার? বলো, এটা ক্লিয়ার হলে তারপরে নেক্সট যাচ্ছি আমি। কি হলো, সাড়া নেই কেন? হ্যাঁ স্যার। ঠিক। এবারে বলা হচ্ছে প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা। আমরা প্রযোজিকা ক্রিয়া একটা পড়েছিলাম, মনে আছে? প্রযোজিকা ক্রিয়াতে কি পড়াচ্ছিলাম, যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। তাহলে চাঁদ দেখানো কাজটা, অরিজিনাল কাজটা করছে কে, শিশু। শিশুই চাঁদ দেখছে, কিন্তু বলা হচ্ছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। তাহলে মা হচ্ছে এখানে প্রযোজক কর্তা, আর শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা। কারণ কি, প্রযোজিকা ক্রিয়াটা কি, চাঁদ দেখা। তাহলে চাঁদটা যে দেখছে সে হচ্ছে প্রযোজ্য কর্তা, আর যিনি দেখাচ্ছেন, অন্যকে দিয়ে কোনো কিছু করানো বোঝালে, তাহলে কে করাচ্ছেন, অন্যকে, মা করাচ্ছেন, তাহলে মা হচ্ছে প্রযোজক কর্তা, আর শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা। ক্লিয়ার না ক্লিয়ার নয়? আমরা প্রযোজক ক্রিয়াতে পড়েছিলাম অন্যকে দিয়ে কোনো কিছু করানো বোঝালে, তাহলে মা শিশুকে খাওয়াচ্ছেন, তাহলে মা খাওয়াচ্ছেন, খাওয়া কাজটা কিন্তু শিশু করছে, তাহলে অন্যকে দিয়ে করানো হচ্ছে, মাকে দিয়ে করানো হচ্ছে। তাহলে প্রযোজিকা ক্রিয়াটা কি হলো, অন্যকে দিয়ে কোনো কিছু করানো। তাহলে অন্যটা কে এখানে, মা। তাহলে মা প্রযোজক কর্তা, প্রযোজিকা ক্রিয়ার প্রযোজক কর্তা মা।
আর শিশু যেহেতু করছে সে হচ্ছে প্রযোজ্য কর্তা, কারণ সে নিজেই করছে। ক্লিয়ার? বুঝতে পারলে? নেক্সট এগোবো? হ্যাঁ স্যার, নেক্সট আরেকবার বল। আরেকবার বলবো, ঠিক আছে। প্রযোজিকা ক্রিয়া, তুমি তো আগের ক্লাসটা করোনি। প্রযোজিকা ক্রিয়া মানে হচ্ছে, ওইটাকে একটু বলে দিই, যে অন্যকে দিয়ে কোনো কিছু করানো বোঝাবে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, চাঁদ দেখা কাজটা কে করছে? আনমিউট করো তুমি। শিশুটিই করছে। শিশু করছে, কিন্তু কথাটা কি বললাম? অন্যকে দিয়ে কোনো কিছু করা বোঝালে। মা কিন্তু নিজে করছে, চাঁদ দেখছে না, শিশুকে দেখাচ্ছেন। তাহলে মা এখানে ডাইরেক্ট কাজ করছেন না, মা তাই এখানে প্রযোজক কর্তা। প্রযোজিকা ক্রিয়া যেহেতু চাঁদ দেখানো, তাহলে প্রযোজক কর্তা হচ্ছে মা। আর যেহেতু শিশু চাঁদ দেখছে তাই সে প্রযোজ্য কর্তা। প্রযোজক মানে মা অন্যকে নিয়োজিত করছে কাজে। বুঝতে পারলে? সেই হিসাবে প্রযোজক। প্রযোজক কথাটার হ্যাঁ, সঙ্গে ভাবো না যে নিয়োজিত করা বা নিয়োজক, এখানে মা হচ্ছে নিয়োজক, সেই হিসেবে প্রযোজক কর্তা। ঠিক, নেক্সট যাচ্ছে নিরপেক্ষ কর্তা। স্যার। হুম স্যার হুম বলছি, প্রডিউসার হচ্ছে প্রযোজক, আর অ্যাক্টর আর অ্যাক্ট্রেস হচ্ছে প্রযোজকর্তা। সে প্রযোজক, সেটা এ প্রযোজক নয়। সে না না স্যার, আমি প্রযোজক, কি বলছি, প্রডিউসার কোনোদিন তো নাচে না, সে তো অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে নাচান, মানে মানে অভিনয় করেন, হ্যাঁ সে তো সে প্রযোজক। হ্যাঁ, অভিনয় করান যখন বলা হবে তখন কিন্তু সেই হিসেবে যে অরিজিনালি অভিনয় করছে নায়ক নায়িকা, অর্থাৎ ওরা হলো প্রযোজ্যকর্তা আর তিনি প্রযোজক। দারুণ মনে রাখার বিষয়, একটা ভালো মানে করেছো তুমি, পয়েন্ট মনে রাখার জন্য একবারে পারফেক্ট। ঠিক আছে, তিনিই সবকিছু করাচ্ছেন। আচ্ছা, এবারে আসি নিরপেক্ষ কর্তা। একটি একটি বাক্যে সমাপিকা, এগুলো ঠিক করি। একটি বাক্যে সমাপিকা এবং অসমাপিকা দুটো ক্রিয়া থাকবে। অসমাপিকার যে কর্তা সে হচ্ছে নিরপেক্ষ কর্তা। আগে বাক্যটা দেখি, ওই জন্য বলে না ব্যাকরণ পড়তে গেলে আগে উদাহরণ দিতে হবে, না হলে হবে না। আচ্ছা, তুমি না গেলে আমি যাব না। তুমি না গেলে, দেখো না গেলে এটা কিন্তু সম্পূর্ণ হলো না ভাব, অর্থাৎ না গেলে, গেলেটা হয়ে গেল তখন অসমাপিকা ক্রিয়া। আমি যাব না, যাব নাটা হলো সমাপিকা ক্রিয়া, কারণ কি যাব নাটা ভাব সম্পূর্ণ করে দিল বাক্যের। এবারে বলা হচ্ছে যে অসমাপিকার যে কর্তা, অসমাপিকা ক্রিয়ার যে কর্তা, তাহলে না গেলে, কে না গেলে? না গেলে অসমাপিকা ক্রিয়া, কে না গেলে? তুমি না গেলে, তাহলে অসমাপিকার ক্রিয়ার কর্তা কে হলো? তুমি। এটাই হচ্ছে নিরপেক্ষ কর্তা। আর যাব না, যাব নাটা সমাপিকা ক্রিয়া, আর তার কর্তাকে আমি, অর্থাৎ আমিটা এখানে কিন্তু নিরপেক্ষ কর্তা নয়, মূল কর্তা। এবারে বাক্যে ধরো এইটাই দিল যে তুমি না গেলে আমি যাব না। তুমি ও আমি যথাক্রমে কি ধরনের কর্তা? তখন বলে দেবে যে নিরপেক্ষ কর্তা, মূল কর্তা, মূল কর্তা, নিরপেক্ষ কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, এরকম অপশন দিয়ে দিল। তখনই কনফিউশন তৈরি হবে। তাহলে দেখো, এইটা শুধু মাথায় রাখবে, অসমাপিকা ক্রিয়ার এবং সমাপিকা ক্রিয়া দুটোই বাক্যে থাকবে, শুধু অসমাপিকা ক্রিয়ার যে কর্তাটা সেটাই হচ্ছে নিরপেক্ষ কর্তা। বুঝতে অসুবিধে থাকলো? ঠিক আছে, আচ্ছা, নিরপেক্ষ কর্তা হয়ে গেল। এবারে আসছে কর্মকর্তৃবাচ্যের কর্তা। কর্তা না থাকলে
বাক্যে কর্মই কর্তার মতো প্রাধান্য লাভ করে। কর্ম কর্তৃবাচ্য, অর্থাৎ কর্মটাই কর্তার ভূমিকা পালন করবে যদি কর্তা না থাকে। উদাহরণ আগে দিতে হবে, নাহলে হবে না। ভাঙলো সুখের হাট, এখানে কি কর্তা আছে? হাট ভাঙলো, হাট ভাঙলো, কিন্তু হাট কি ভাঙলো না হাটটাকে ভাঙানো হলো? সুখের হাট তো কেউ না কেউ ভাঙিয়েছে, এই কর্তা কর্মের মধ্যে পার্থক্য নেই। এখানে কিন্তু কর্তা নেই। কিন্তু এখানে দেখো বাক্যটা এমন ভাবে আছে, বোঝাই যাচ্ছে যে এখানে কর্মটাই কর্তার মতো প্রাধান্য লাভ করেছে, তাই এটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের কর্তা। দেখি দাঁড়া, আর উদাহরণ দিয়েছি কি না? দেওয়া হয়নি, একটাই উদাহরণ দিয়েছি, আর দু একটা উদাহরণ দিলে ভালো হতো। ভাঙলো সুখের হাট, আচ্ছা আর কি উদাহরণ দেওয়া যেতে পারে? আমি ব্যাকরণ বইটাও আনিনি, বুঝলে, কাছে থাকলে। শাঁখ বাজে, ঢাক বাজে স্যার। হ্যাঁ হ্যাঁ, শাঁখ ঠিক ঠিক ঠিক, একবারে। ঢাকটা কেউ না কেউ বাজায়, কিন্তু ওখানে কর্তা নেই, তাই ওখানে ঢাকটা কিন্তু কর্মকর্তী বাচ্চের কর্তা, একবারে ঠিক। কারণ তখন আমরা বলি কি, যে ওখানে ঢাকটা বাজছে মানে ঢাকি হয়তো কর্তার ভূমিকা, ঢাকি কর্তার ভূমিকা পালন করছে। কিংবা শাঁখ বাজা, একই ব্যাপার, শাঁখটাকে কেউ না কেউ বাজায়, কিন্তু সেখানে যেহেতু কর্তার উল্লেখ নেই, শাঁখটা ওখানে কর্মকর্তৃবাচ্যের কর্তা, কারণ কি কর্তার মতো সে প্রাধান্য লাভ করে। একবারে খুব সুন্দর উদাহরণ দিয়েছো। আচ্ছা নেক্সট চলে আসি, ব্যতিহার কর্তা। দুটো কর্তার মধ্যে পারস্পরিক ক্রিয়া বিনিময় বোঝাবে। কিরকম? রাজায় রাজায় যুদ্ধ হয়, একা তো করতে পারে না, দুটো রাজার পারস্পরিক ক্রিয়াটাই হচ্ছে যুদ্ধ, তীর ধনুক নিয়ে, তলোয়ার নিয়ে, জমে মানুষে টানাটানি হয়। আচ্ছা, প্রতিযোগিতার বা শত্রুতার সম্পর্ক, এইটা মাথায় রাখতে হবে। দুটো কর্তার মধ্যে যখন পারস্পরিক ক্রিয়া বিনিময় বোঝাবে, সেটা প্রতিযোগিতার বা শত্রুতার সম্পর্কে হবে। আর সহযোগী কর্তা তার উল্টোটা, বাঘে বলদে এক ঘাটে জল খায়, এখানে সহযোগিতার সম্পর্ক। কিন্তু যে দুটো কর্তা আছে সে দুটো কর্তা কিন্তু বিপরীত ধর্মী। বাঘ কিন্তু বলদকে খেয়ে নেবে, তা না করে কি করছে, দুজনের মধ্যে একটা সহযোগিতার ভাব, চল একটু দুজনে মিলেই জল খাই, আগে তেষ্টাটা মিটিয়ে নি, তারপরে তোর ঘাটটা মটকাবো। দেখো রাজা রাজা কিন্তু সমধর্মী চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে, কিন্তু বাঘ আর বলদ কিন্তু সম্পূর্ণ আলাদা। বাঘ কিন্তু শিকার করে বলদকে, সেখানে কিন্তু সহযোগিতার সম্পর্ক, তখনই হবে সহযোগী কর্তা। আর যখনই প্রতিযোগিতা বা শত্রুতার সম্পর্ক হবে, তখনই হবে ব্যতিহার কর্তা। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে কর্তার ক্ষেত্রে আমরা কি বললাম? কর্তার ক্ষেত্রে উদাহরণগুলো যখন থাকবে, তখন সবসময় চেষ্টা করবে যে কে বা কি দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন এখানেই যদি বলা হয় ভাঙলো সুখের হাট, দিয়ে এবারে বললো যে হাটটাকে হাইলাইট করে দিল, হাটটাকে হাইলাইট করে বললো কারক নির্ণয় করো, তাহলে কি হবে এটা বলো কেউ একজন? কর্ম কর্তৃবাচ্যের কর্তা। না না না, কারকটা কি হবে? কর্তৃকারক। স্যার আরেকবার বলুন। ভাঙলো সুখের হাট, কারক নির্ণয় করো, হাটটা হাইলাইট করা আছে, হাটটা কর্তৃকারক। আমরা তো কর্তৃকারকেরই এতক্ষণ আলোচনা করলাম। এই ভাগগুলো কেন দিয়ে দিলাম না, কর্তা কর্তৃকারকের ক্ষেত্রে কর্তৃকারক নির্ণয়ের সুবিধার জন্য। শুধু কে বা কি দিয়ে প্রশ্ন করে কর্তৃকারক বলে ওই বলে স্কুলে ছেড়ে দিল, হবে না। ভাঙলো সুখের হাট, হাট হচ্ছে এখানে কর্তৃকারক, কি বিভক্তি না শূন্য বিভক্তি। আচ্ছা ধরো আমি বলি মুক্ত বেনি পিঠের পরে লোটে। মুক্ত বেনি, মুক্ত বেনি, মুক্ত মানে খোলা, বেনি মানে বিনুনি চুলের। মুক্ত বেনি পিঠের পরে লোটে,
এখানেও কিন্তু মুক্ত বেনিটা হচ্ছে কর্তৃকারক। আমরা জেনে এসেছি কি কি দিয়ে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয় না, যখন কর্মটা কর্তার প্রাধান্য লাভ করবে না তখনই, কারণ কি মুক্ত বেনিটাকে কেউ না কেউ লুটিয়ে দিয়েছে, যে চুল বেঁধেছে সেই পেছন দিকে লুটিয়ে দিয়েছে পিঠের পরে। তো কর্তৃকারকের ক্ষেত্রে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝলে কি বুঝলে না? ঠিক আছে, আজকে অনেকগুলো জিনিস হয়ে গেছে আমাদের, অনুসর্গ, বিভক্তি, কারক, এই কর্তা সেই কর্তা, এই কর্তা সেই কর্তা। আজ আমি এটা এখানেই রাখি, পরের দিন আমি কর্মকারক দিয়ে শুরু করব।